কোনো না কোনো ফর্মে, এবং বিজেপি যেহেতু চাপ প্রয়োগ করে, সে কাউকে টাকা দিয়ে, কাউকে বিভিন্ন রকম হয়রানি করে সমর্থন প্রত্যাহার করিয়ে রাজ্যের সরকার পতন ঘটিয়ে ওই সমর্থন তার সাথে যুক্ত করে সে সরকার তৈরি করেছে। এটাই ঠেকানোর জন্য আমরা 70-র কথা বলছিলাম। কারণ আমরা আবারও বলছি, ভারত গণতন্ত্র আমাদের চেয়ে অনেক বেশি বোঝে, আর আমরা গণতন্ত্রের গও বুঝি না। আমরা প্রস্তর যুগে আছে, আমরা ভোটই দিতে পারি না এখনো। এখন আমরা এক্সপেক্ট করছি বাংলাদেশে 105টা সিট পাবে একটা দল, তাকে 46টা সিট নিয়ে কেউ একজন আসবে এবং সকাল বিকাল তাকে থ্রেট করবে না। ধরে নিলাম সেই সরকারটা ট্রান্সপারেন্ট আছে, যারা 46টা দিবে তারা সব খুব চমৎকার গণতান্ত্রিক মানুষ, তারা সরকার স্টেবিলিটির জন্য আচ্ছা ও তো ভালো কাজ করছে তাই আমি কিছু করব না। বাংলাদেশে বাস্তবতা আছে। রাজ্জাক ভাই মনে করতে পারেন, আমি মনে করি না। আমিও দীর্ঘদিন, এটা তো কম দিনই হবে, কিন্তু খুব গভীরভাবে পলিটিক্স অবজার্ভ করার চেষ্টা করছি, আমাদের নেতাদেরকে দেখছি কে কি করেন না করেন বোঝার চেষ্টা করি। একটা সরকার খুব ভালো দেশ চালালেও এর মধ্যে নানা রকম ধান্দা যার উপরে ডিপেন্ড করলে হবে সে করলে যেটা দাঁড়াবে একটা পর্যায়ে সরকার পতন হবে, এবং সেই পতন যদি 1 বছর 6 মাস 1.5 বছর চলতে থাকে, এই যে নেপালের উদাহরণ দিচ্ছিলেন, নেপালের প্রবলেম হয়। মজার ব্যাপার, ইটালিতে সরকারের ধুমধাম পতন হয়ে যায়, জাপানে হয়ে যায়, ওদের সমস্যা হয় না, কারণ ওই দেশের ডেমোক্রেসি একটা স্ট্রাকচার জায়গায় গেছে, ওদের সিস্টেমটা ওইভাবে কাজ করে। পোস্ট 1960-এর পর ইটালিতে সরকারের গড় আয়ু 1 থেকে 1.5 বছর, এর বেশি তেমন কোনো সরকার টেকেই নেই। কিন্তু ইটালি টের পায় না, ওই যে আবারও বলছি, কারণ হলো তার সিস্টেমগুলো এভাবে কাজ করে। বাংলাদেশের মতো একটা দেশে এই জিনিস যখন আনবো তখন এই প্রবলেম। আবারও বলছি, আমরা লোয়ার হাউসে এটা করছি, তাহলে আসলে আমাদের আর্টিকেল 70 পুরোই তুলে দেওয়া উচিত, যেখানে অনাস্থা ভোটও দিতে পারবে। কোনো একটা দল সরকার গঠন করলে 200 সিট পেয়েছে, কোনো একদিন 60-70 জন হঠাৎ করে বললো আমি সরকারের অনাস্থা আনতে চাই, যেটি ইমরান খানের বেলায় অনেক বেশি না, ওয়েস্টমিনিস্টার সিস্টেমে এটা আছে, এটা ভারতেই আছে, এটাই নিয়ম, যে কোনো দেশেই আছে। তো আমরা সেটাও করব। আবারও বলছি, যেটা আমরা করলাম কেন, কারণ আমরা ওটা দেখেছি, আমাদের ওটা দেখে আমরা শিখেছি। যুক্তফ্রন্টের সময় ঘটনাগুলো ঘটছিল দেখে আমরা একটা রক্ষা কবচ করেছি। 70কে আমরা বেশি কঠিন করে ফেলছিলাম যে আপনি কোনো বিলেই ভোট দিতে পারবেন না, এটা আননেসেসারি ছিল। তো সে কারণেই বলছি, আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে দাঁড়িয়ে চিন্তা করতে পারে। ভাইয়া যেটা বললেন, আমি এটাও গুরুত্বপূর্ণ কথা, যে ভোট নষ্ট হয়, সেজন্যই হাইব্রিড সিস্টেমটার আলাপ হয়েছে, যে আপার হাউসে আপনি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন দেন, একই ভোট ফার্স্ট পাস দ্য পোস্টে এটা হবে পার্সেন্টেজ অনুযায়ী, সে কিন্তু আপার হাউসে, আমি বলি উদাহরণ, 1% ভোট পেল কোনো দল, সে সারা দেশে কোনো সিট পেল না, কিন্তু সে আপার হাউসে একটা সিট পেল। এইভাবে 3% ভোট পেল কেউ, ধরলাম কোনো সিট পেল না, কিন্তু আপার হাউসে সে 3টা সিট পাবে, ওটা কনসিডার করা হলো। এটা গুরুত্ব আছে বলেই আপার হাউসে আসলে এটাকে কনসিডার করার কথা হয়েছে আর কি। সেজন্যই লোয়ার হাউসে যদি আমরা ইউরোপের বিভিন্ন জার্মানিতে সেকেন্ড হাইয়েস্ট দল যে বিরোধী দলের কাজ করছে, সে আবার সরকারি দলের সমর্থন দিয়ে টিকিয়ে রাখছে, সেই সরকার কাজ করছে, তার মন্ত্রী আছে, আবার সে বিরোধী দলের সরকার সমালোচনা করছে। তো জার্মানিতে এই জিনিসটা যে মডেলে কাজ করেছে, বাংলাদেশে এই মডেলে কাজ করার আমরা আশপাশেও নাই, এর বহু দিন পরে। কিন্তু যেটি রাজাকার ভাই বলছিলেন যে গণতন্ত্রের জন্য একটা শক্তিশালী বিরোধী দল প্রয়োজন, সেই জায়গায় আপনার কাছে কি মনে হয়? ইটস অল অ্যাবাউট ট্রেড অফ। আমরা আসলে ঔষধের মতো, আমরা ঔষধ কেন খেয়ে জানেন? কারণ এটা ডিজায়ার্ড এফেক্ট বেশি, প্রত্যেকটা ওষুধের সাইড এফেক্ট আছে। আপনি অনলাইনে গেলেই দেখবেন অতি সিম্পল প্যারাসিটামল যে ওষুধটা, ওর সাইড এফেক্ট দেখবেন। তাতে আপনারা খান কেন? কারণ সাইড এফেক্টটা ডিজায়ার্ড এফেক্টের চেয়ে কম, ওজন দেন আপনি। সো পিআর এর সুবিধা আছে, অসুবিধা আছে তো, নাহলে পিআর কেন পৃথিবী ট্রাই করছে? আমার প্রেক্ষাপটে কোনটার ওজন বেশি আমি সেটা দেখছি। আমি বলছি না পিআর ফেলে দেওয়ার মতো কনসেপ্ট, এটা পৃথিবীর অনেকে নিচ্ছে তো, এবং আমাদের সাউথ এশিয়াতে এটা প্র্যাকটিস। নেপালকে আমরা আনবো উদাহরণ, কারণ হচ্ছে এই অঞ্চলের মানুষ এটাকে কিভাবে ডিল করতে পারে, আমার তার কোনো উদাহরণ নেই। এবং নেপাল মারাত্মক অস্থিতিশীলতার মধ্যে ঢুকে গেছে, এটা যেটা আমাদের চোখের সামনে ঘটলো। সেজন্যই বলছি আমরা কি করছি, আসলে আমাদের দেশের প্রেক্ষাপটে ওজন দিচ্ছি। সুতরাং ভাই ইজ রাইট, ওটা হলে বিরোধীদের শক্তি বাড়বে, কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার সরকারই তৈরি হবে না, আমি ওজন দিচ্ছি, এই আর কি। জি রাজাকার ভাই, না জাহিদ ভাই যেটা বলছে, সরকারি তৈরি হবে না। না সরকার তৈরি হবে না কেন, প্রশ্ন হচ্ছে যে সরকারি তৈরি হবে না, এটা ঠিক না। হবে না, অর্থাৎ আপনি যে হাইয়েস্ট ভোট মানে সিট পাবে 120তেই যদি পায়, তার কাছে তো অফারটা আসবে। হ্যাঁ, সুতরাং সে ওনার সাথে কথা বলবে, আপনার সাথে কথা বলবে, ঠিক আছে ভাই সরকার গঠন করেন, দেন। আমি আবারও বলছি, এখনো বলছি, চিন্তায় সৎ হতে হবে, ট্রান্সপারেন্সি আসতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, যেমন ভাই বললেন ডেমোক্রেটিক স্ট্রাকচার নেপালে হয়েছে, আমার কিন্তু 53 বছরে হয় নাই। এখন পর্যন্ত বাংলাদেশ রাষ্ট্র হয়েছে কিনা সেখানে আমার একটা প্রশ্ন। আগে রাষ্ট্র, তারপরে নির্বাচন। না মানে আমরা ভোট দিয়েই যেহেতু না না আমি বলতেছি, তো ভোট যখন দিবেন তাহলে আপনাকে ওই জায়গাটায় যেতে হবে তো, যে আপনি আগে বলেন রাষ্ট্র হয়েছে কিনা, সেখানে আপনাকে আসতে হবে। কেন বলছি রাষ্ট্র হয়েছে কিনা? আপনি যদি ভাবেন যে আমি একটা স্বাধীন দেশ বাংলাদেশ, আপনি বলেন তো যে এই স্বাধীন বাংলাদেশের মধ্যে যখন
একেবারে 57টা সেনা অফিসার মারা গেল, যেভাবেই মারা যাক 57টা অফিসার মারা গেছে, এটা কোনো স্বাভাবিক ঘটনা না, এবং এটা রাষ্ট্র না, রাষ্ট্রের ভিতরে এটা হয় না, স্বাধীন একটা রাষ্ট্রের মধ্যে। আপনি যদি ভাবেন যে ক্রস ফায়ার দিয়ে লোক মেরে ফেলতেছে, এটা স্বাধীন রাষ্ট্রে এটা হয় না। আপনি যদি ভাবেন আয়নাঘর একটা কবরের মতো জায়গায় 7 বছর কাউকে রাখছে, এটা রাষ্ট্র হয় না। এটা মগের মূল্য। আপনি যদি মনে করেন শাপলা চত্বরে লোক মারা গেছে মিছিলে, এটা রাষ্ট্র নয়। এবং এই যে রাষ্ট্র নয়, তারপর যদি গ্রেনেড হামলা আনেন, তারপর রমনা বটমূলের যদি হামলা আনেন, তারপর সিরিজ বোমা হামলা আনেন, এগুলো রাষ্ট্র নয়। আমি দায়িত্ব নিয়ে বলছি এটা রাষ্ট্র নয়। তাহলে আপনি আসেন, এই ঘটনাগুলো কোথায়, কখন, কোন অবস্থায়? প্রত্যেকটা নির্বাচিত দল ক্ষমতায় থাকার পর, রাজনৈতিক দল ক্ষমতায় থাকার সময় এগুলো ঘটছে। কোনো সামরিক সরকারের আমলেই বাংলাদেশে ঘটে নাই। কিন্তু নির্বাচিত সরকার, রাজনৈতিক সরকার, যারা কথায় কথায় দাবি করে যে রাজনৈতিক সরকারের কাছে গেলেই দেশ ঠিক হয়ে যাবে, প্রত্যেকটা ঘটনা রাজনৈতিক দলের কাছ থেকে কিন্তু আর্মি ছিনিয়ে নিছে, রাজনৈতিক দলের কাছ থেকে 111 আসছে, রাজনৈতিক দলের কাছ থেকে ইউনূস সাহেব আসছে। কারণ কি? জাস্ট রাজনৈতিক দল ব্যর্থ। আমি 53 বছর যাবৎ দেখছি বাংলাদেশ এখনো রাষ্ট্রই হয় নাই। যেখানে রাষ্ট্র হয় নাই সেখানে আপনি কি নির্বাচন করবেন? সেখানে অন্যতম রাস্তা, আপনি যদি আসেন আপনাকে পিআর পদ্ধতিতে যেতে হবে। তাহলে সব সমস্যা আপনি পার্লামেন্টে চলে আসবে। নাহলে আমি সে ফর এক্সাম্পল 1,02,000 ভোট পেয়ে পার্লামেন্টে গেল, আর 98,000 লোকের পপুলারিটি নিয়ে আসে পার্লামেন্টে যাইতে পারলো না, রাস্তায় আন্দোলন থাকবে, সব আপনি সংসদে নিয়ে আসেন। সুতরাং আপনি আমার মতো দেশে আপনি করেন না। আমি তো আবারও বলছি, স্থানীয় নির্বাচন তারাই আগে চায় না যারা মনে করেন যে মবের রাজত্ব করবেন। তাহলে সমস্যাটা কোথায়? আপনার ওই নির্বাচন আগে হলে আমার অসুবিধাটা কোথায়? একই লোকই তো ভোট দিবে, স্থানীয় নির্বাচনে ভোট দিবে যারা, এমপি নির্বাচনে তাকেই ভোট দিবে। সময় আছে এখন। আরে আলোচনা তো কোনটা হবে? 2 নম্বর আসেন, উনি তো সরকারের ভিতরে নানান জায়গায় ছিল, নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে কিছু, এই যে ঐক্যমত্যর যে ইয়েতে, যারা নোট অফ ডিসেন্ট দিচ্ছেন, যেই দিয়ে থাকেন না কেন, কত পার্সেন্ট লোকরে তারা প্রতিনিধিত্ব করেন? এবং নোট অফ ডিসেন্টের রাষ্ট্র এবং জনগণের কোনো ক্ষতি হয় না। আমি নিশ্চিত করে বলতে পারি যে সমস্ত ইস্যুগুলায় নোট অফ ডিসেন্ট দিছে, সেগুলা রাষ্ট্র এবং রাষ্ট্রের জনগণের কোনো ক্ষতি হয় না, ক্ষতি হয় দলের একচ্ছত্র আধিপত্য থেকে সরে যেতে হয়। সুতরাং এটা পরিষ্কার। আমি 53 বছর যখন আমি একটা রাষ্ট্র বানাইতে পারি নাই, 53 বছর দেখছি আমরা, তারপরে যখন হয় নাই, কালকে সকালে হয়ে যায় ওভারনাইট, আমি কিভাবে বিশ্বাস করব? উনি যারা চায় নোট অফ ডিসেন্ট দিতে, তারা বলছে ঠিক হয়ে যাবে। আমার 53 বছর ইতিহাস কি বলে? 2 নম্বর আসেন, অন্তর্বর্তীকালীন সরকার, তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচিত সরকার, এই যে একটা জুলাই ঘোষণা হইলো, কিংবা এই যে সরকার নির্বাচন দিল, জাহিদ ভাই এরা তো আমার চেয়ে অনেক বেশি বিশেষজ্ঞ, আমি লয়ার হইলো, তারা অনেক সংবিধান পড়ছে। আপনি বলেন তো, সরকার যে নির্বাচনটা দিল কি হিসাবে, কোন জায়গায়, কোন সংবিধানে, কিসের উপরে নির্বাচনটা দিল? যে 25 ফেব্রুয়ারি, কিসের উপরে, কিসের উপরে, কোন সংবিধানে? এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার। আপনার একটা জুলাই ঘোষণা হইলো, সেই জুলাই ঘোষণার ভিতরে সবকিছু ঢুকাইলো, কিন্তু সরকারের মেয়াদটা কোথায়? উইথ এফেক্ট ফ্রম 8 অগাস্ট 2024, এই মেয়াদ তো এখানে উল্লেখ করতে হবে। সেখান থেকে আপনি জুন 2026 পর্যন্ত মেয়াদ দেন, এবং তারপর সেটার ভিতরে নির্বাচন করেন। এগুলো দিতে হবে, নাহলে আপনি কিভাবে নির্বাচন দিলেন? সরকারের নামটা কি? সরকারের নাম প্রধান উপদেষ্টা। কার উপদেষ্টা সে? সংবিধানে যেটা এক্সিস্টিং সেটাই নাই। তাহলে আপনি কার? অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকার, তাহলে ন্যাচারালি অন্তর্বর্তীকালীন একটা সংবিধান লাগবে। অন্তর্বর্তীকালীন সংবিধান যেটা তফসিলে ঢুকাবে, যেটা তফসিলে যারা জুলাই ঘোষণাকে ঢুকাইতে চায়, সেখানে এই জুলাই ঘোষণার নাম অন্তর্বর্তীকালীন সংবিধান দিয়ে আপনি ঢুকান, তাইলে আমার কোনো সংবিধানে এফেক্ট করবে না, এবং এটা তফসিল হিসাবে ঢুকবে। সেখানে তার মেয়াদ দিবে, মেয়াদ